দর্শক, নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন হিজাব পরে ড্রামসে ঝড় তোলা এক মিউজিক কন্যা নাজিয়া সামান্থা। নেটিজেনদের আলোচনার টেবিল থেকে সংবাদ মাধ্যমের শিরোনাম, সব জায়গায় তিনি এখন মুখ্য চরিত্রে। আমরা কথা বলবো সেই মিউজিক কন্যার সঙ্গে। নাজিয়া, কেমন লাগছে আসলে এই জায়গাটা? সোশ্যাল মিডিয়ার এক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে আসলে, যদি বলি হিজাব পরে আবার মিউজিকের সাথে দুইটা সাংঘর্ষিক অনেকে বলছে। আসলে আপনার আসলে এই জায়গায় কি বলার আছে? সব হিজাব পরে ড্রামস বাজানোতে আসলে নানান মানুষ নানান রকম ওপিনিয়ন দিচ্ছে যার যার। আসলে মানুষ অনেক কথাই বলবে, কেউ পজিটিভ বলছে, কেউ নেগেটিভ বলছে। তো নেগেটিভ নিয়ে যদি আমি বলি, আসলে নেগেটিভ নিয়ে যারা বলছে, নেগেটিভিটি যারা ছড়াচ্ছে, ওগুলো আমি আসলে কোনো কিছু কানে নিচ্ছি না। পজিটিভ যারা বলছে তারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, তারা ভালোবাসতেছে আমাকে। তো আমি আসলে সব মিলায় খারাপ ভালো দুইটা মিলে আমি আসলে ভালোভাবেই নিচ্ছি আসলে জিনিসটা। ভাইরাল শব্দটা এখন যদি বলি, নেগেটিভ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি প্রচার হচ্ছে, অনেক ক্ষেত্রে পজিটিভ জিনিসও বেরিয়ে আসছে। আপনার ক্ষেত্রে এটাকে পজিটিভ ভাবে দেখছেন নাকি নেগেটিভ ভাবে দেখছেন? আমার জিনিসটা আসলে আমি পজিটিভভাবেই দেখছি। একটা জিনিস প্রচার যখন হয় তখন এটার পিছে ভালো খারাপ দুটোই থাকে, সব কিছুর মধ্যেই ভালো খারাপ থাকে। আমার জিনিসটা আসলে আমি যদি খারাপ মনে করতাম তাহলে নিশ্চয়ই আমি এভাবে নিজেকে প্রেজেন্ট করতাম না আসলে। তো আমার ভালো লাগছে। রাতারাতি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের আসলে বলবো যে হেডলাইনে চলে এসেছেন। আমি আসলে যখন এই প্রোগ্রামটা করি, আমি তখন ড্রাম সিটে বসে আসলে এটা আমি চিন্তা করতে পারিনি জিনিসটা এভাবে ছড়ায় যাবে। খুব আনএক্সপেক্টেড ছিল এটা আমি কখনোই আশা করিনি। আমি একদম ছোট থেকে মিউজিক করি, তো এরকম হয়নি আমার সাথে। এভাবে ভাইরাল হওয়া বা এরকম কোনো কিছু আমার সাথে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। এই যে নিজেকে সবার সামনে এইভাবে প্রেজেন্ট করার এর পিছনের কারিগর আসলে কে ছিল? আজকে আমাকে যত মানুষ চিনছে, হিজাব পরে একটা মেয়ে ড্রাম বাজে, বা আমি আজকে যেই নাজিয়া হয়েছি, এটা শুধুমাত্র আমার বাবা মার জন্য। প্রথম যেই জায়গাটা যদি বলি যে একটা ইউনিভার্সিটিতে, সেখানে আসলে ড্রাম দিয়ে শুরু, তারপর থেকে বলবো যে রাতারাতি আসলে সোশ্যাল মিডিয়াতে আপনি ছড়িয়ে পড়েছেন। ওটা কার প্রোগ্রাম ছিল যদি একটু জানতে চাই, এবং ওই জায়গাটায় নিজেকে যুক্ত করার কারণটা কি ছিল, বা কিভাবে যুক্ত হয়েছিলেন যার কারণে আজকে আপনি এখানে? আচ্ছা, আমি এই প্রোগ্রামটার একটা স্টোরি বলি ছোট্ট করে। ওই দিন হচ্ছে আমি আর আমার ছোট ভাই আয়াত, আমরা ছিলাম কোচিংয়ে। তো প্রোগ্রামটা ছিল হচ্ছে স্ট্যামফোর্ডে, জাওয়াদ ওখানে পড়ে। তো জাওয়াদ আপনার কাজিন? হ্যাঁ, আমার কাছে। তো জাওয়াদ হচ্ছে আয়াতকে কল দেয় যে আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তো তুমি আসো। তো মা হচ্ছে আয়াতকে একা যাওয়ার পারমিশন দিচ্ছিল না, তো মা হচ্ছে আমাকে আর আয়াতকে নিয়ে যায়। আমি ওখানে পারফর্মার হিসাবে যাই না, আমি জাস্ট দেখতে যাই আর কি। হ্যাঁ, তো ওখানে দেখতে গিয়ে ওখানে যেই ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল, ওখানের একজন টিচার আমাকে, উনি সামহাও চিনে, তো বললো যে তুমি নাজিয়া একটু স্টেজে উঠো, তুমি একটু ড্রামস বাজাও। তো ওভাবেই আমি নর্মালি স্টেজে উঠে ড্রাম বাজাচ্ছিলাম আর ওদের সাথে জ্যামিং করছিলাম আর কি। তো তখন হচ্ছে ওরা গান ধরে ফেলে, তো ওই গানের ভিডিওটাই আসলে এভাবে ভাইরাল হয়, যার কারণে বলবো যে এই জায়গায় বড় ভূমিকা ছিল জাওয়াদের। আমরা যে জাওয়াদকে পেয়েছি, জাওয়াদের কাছে একটু যে শুনতে চাই, জাওয়াদ, কেমন লাগছে আসলে নাজিয়ার এই জায়গা এবং সেই স্টাফোর্ড, আপনার ক্যাম্পাস, সেখান থেকে আসলে বলবো যে প্রথম হাতে খড়ি বা যাত্রা শুরু সোশ্যাল মিডিয়াতে, এরপর তো রাতারাতি এখন ও সোশ্যাল মিডিয়া বলি বা গণমাধ্যমের আসলে শিরোনামে চলে এসছে। কেমন লাগছে এই জায়গাটা? অবশ্যই অনেক ভালো লাগছে। আমি ওকে এই নিয়ে মনে হাজারবার বলছি যে আম প্রাউড অফ ইউ। আমার আসলে আর কিছু বলার নাই, আমি চাইও আরো আগায় যাক। আমরা সবাই চাই, আমাদের এই ব্যান্ডটা একটা ফ্যামিলি, আমরা এখানে সবাই একটা ফ্যামিলির মতো। অবশ্যই আমাদের মাঝে কেউ আগায় গেলে আমাদের অবশ্যই ভালো লাগবে, আমরা সবাই খুশি। কবে থেকে আসলে গান শুরু, আর সেখান থেকে আসলে এইভাবে ব্যান্ড তৈরি করা, যদি একটু জানতে চাই। আসলে আমি মিউজিক করছি 10 বছর হয়েছে, আরো বেশি। গিটার বাজাই অলমোস্ট 9 ইয়ার্স। আমার ব্যান্ডের নবজাত যেটা, ওটা বয়স 4 বছর হয়েছে। আমরা কাজিনরাই, আমরা এক একজন এক একটা ইনস্ট্রুমেন্টস প্লে করতাম। তো তখন হুট করে একদিন আমার মাথায় আসে যে একটা ব্যান্ড করে দেখি কেমন হয়। তো ওদের সাথে কথা বললাম, দেখি সবাই ব্যান্ড করতে থাকে। তো সবাইকে নিয়ে ব্যান্ড করা, এরপর আসলে এত দূর আসা হবে কখনো ভাবি নাই। আপনাদের দোয়া এত দূর আসা হয়েছে, আমরা সবাই অনেক হ্যাপি। দর্শকদের দারুণ ভালোবাসাও পাচ্ছে আসলে আপনাদের ব্যান্ডটা, সেই জায়গা থেকে কি বলবেন? আসলে অবশ্যই ভালো লাগছে যে সবার মধ্যে আমাদের ব্যান্ডটা এইভাবে প্রচার হয়েছে, সবাই চিনছে, তো অবশ্যই ভালো লাগছে। আসলে আমি চাই যে ও আসলে আরো আগিয়ে যাক, আমরা সবাই আগিয়ে যাই। আমরা আসলে ইয়াং জেনারেশন একটি ব্যান্ড, আমরা নতুন শুরু করেছি, আমাদের অনেক ভুল থাকতে পারে। আমাদের ভুলগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যাতে আমরা আরো আগায় যেতে পারি, এবং নবজাত যাতে আরো প্রচার হয় এবং সবাই যাতে চিনে নবজাত কাদের ব্যান্ড, নবজাত কোন ব্যান্ড, নবজাতের গান। আমাদের কিছু গান আছে আমরা রিলিজ করিনি এখনো, খুব সুন রিলিজ করব, তখন আর কি নবজাত
আমি চাই যে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। নাজিয়া, যে বিষয়টা দেখেছি যে একদিকে যেমন প্রশংসা হয়েছে, একদিকে আবার সমালোচনারও জবাব মানে তৈরি করেছে সেই জায়গাটা, হিজাব পরা, ইসলামিক পোশাক পরা, সেখানে আবার গানে যুক্ত হওয়ার বিষয়টা। যেহেতু আপনার থ্রুতেই নাজিয়ার আজকে এই যে এইরকম একটা অবস্থান ক্রিয়েট হয়েছে, সেই জায়গায় আপনি এইগুলোকে বা এই সমালোচনাকে কিভাবে নেন আসলে? না না, আমরা আসলে কিছুই মনে করি না, এটা যার যার ব্যাপার। এক একজনের এক এক ধরনের মাইন্ডসেট, কেউ মিউজিক পছন্দ করে, কেউ মিউজিক পছন্দ করবে না। আর ও আসলে মিউজিক ছোটবেলা থেকেই করছে, ও মাঝখানে হজ করে এসেছে, তো যার কারণে হিজাবটা পরে। এখন অনেকে এটাকে কন্ট্রোভার্সি করার চেষ্টা করবে যে ভাইরাল হয়েছে, আসলে আমাদের কোনো যায় আসে না। সাফল্য পেয়েছে বলবো, বা এখন সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে শিরোনাম হচ্ছে, কেমন লাগছে জায়গাটা? ওই দিন আপনিও ছিলেন আসলে, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে আজকের এই অবস্থান। ওই দিন প্রোগ্রামে আমিও ছিলাম, ওই দিনের পর থেকে এত সাফল্য দেখে আমিও খুব খুশি আর কি। কোথায় দেখতে চান নিজেদের এই ব্যান্ডটাকে? বরফেজের সাথে কোন একটা স্টেজে। জায়গাটা নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে ক্রিয়েট হবে। আমরা যদি আরেকটু নাজিয়ার কাছে যেতে চাই, নাজিয়া বলছিল আসলে ইসলামিক যে জায়গাটা আছে বা হজ করে আসার পরে আসলে হিজাবে যে জায়গাটা, এখন প্রত্যেকটা জায়গায় হিজাব নিয়ে আসলে বেশি কথা হচ্ছে, বা এইটা আসলে কিভাবে দেখেন? আপনি তো অনেক ছোটবেলা থেকে মিউজিক করেন, মিউজিকের পরে আসলে হিজাবটা আপনার সঙ্গে যুক্ত হয়েছে যদি বলি, এটার উত্তরে আসলে আপনি কি বলবেন? এবং হজ করে আসার পরে কেন মনে হলো যে আমি হিজাবের দিকে মনোনিবেশ করবো, সঙ্গে গানটাকেও রাখবো? অনেকে আসলে এখন বলছে যে ভাইরাল হওয়ার জন্য হিজাব পরে ড্রামস বাজাচ্ছে। আমি এটা একটু ক্লিয়ার করে দিই যে আমি ভাইরাল হতে আসিনি সোশ্যাল মিডিয়াতে। আমি অনেক ছোট থেকেই মিউজিকের সাথে আছি। আমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে আমি আরও ছোটোবেলায় হতে পারতাম, যেহেতু আমি ছোট থেকে ড্রামস প্লে করি। তখন নিশ্চয়ই এটা আরও বেশি অ্যাট্রাক্ট করতো যে ছোট একটা মেয়ে ড্রামস বাজাচ্ছে। তো আমার ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন ছিল না কখনোই। আমি আমার শখে বাজাই, আমার বাজাতে ভালো লাগে তাই আমি বাজাই। আর হজের পরে আসলে এটা আল্লাহর তরফ থেকে একটা হেদায়েত আসছে আলহামদুলিল্লাহ, যে আমি এখন পর্দা করতে পারছি। তো এরকম না জিনিসটা যে হজের পরে আমি এগুলা শিখি, আমি অনেক ছোট থেকেই বললাম যে শিখেছি এগুলা। তো ড্রামসটা আসলে আমি ছাড়তে পারছি না, আপনারা দোয়া করবেন যাতে ছাড়তে পারি আমি। যে আপনি হজ করে আসার পরে এগুলো ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলোকে আবার নতুন করে যুক্ত করেছেন, আসলে সেটা নিয়ে কি বলবেন? আমি নতুন করে কোনো কিছু অ্যাড করিনি, আগের থেকেই করতাম। তো জাস্ট হজের পরে আসলে আমি জাস্ট পর্দাটা করছি নতুন করে, এই জিনিসটাই খালি নতুন। আমি আসলে চেষ্টা করব আস্তে আস্তে মিউজিক লাইন থেকে সরে যাওয়ার। আমি অনেক বেশি লাকি যে আমি এই বয়সে, আমার ইয়াং এজে আমি আল্লাহর ঘর দেখে আসতে পেরেছি। তো আমি চেষ্টা করব যেন আস্তে আস্তে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি। বাট জিনিসটা এমন না যে মানুষের নেগেটিভিটির কারণে আমি জিনিসটা থেকে সরে যাব। আমি যদি এখান থেকে বের হয়ে আসি কোনো একদিন, সেটা আল্লাহর কারণে। একদম ছোট থেকে এখন পর্যন্ত আমি বাবা মার থেকে যে সাপোর্টটা পেয়েছি, এখন পর্যন্ত আমি ঠিক সেই সাপোর্টটাই পাচ্ছি ওনাদের থেকে। তো আসলে এই কারণেই মানুষ ভালো খারাপ যাই বলে না কেন, আমার আসলে কোনো কিছু গায়ে লাগছে না, বিকজ আমার বাবা মা আমার সাপোর্টে আছে। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্ট। এই সমালোচনা নিয়ে তারা কিছু বলছে যে মন খারাপ করো না, এরকম হবে? হ্যাঁ, বাবা মা বলছে যে যাই বলুক নাজিয়া, তুমি ওদের কারো কথায় কান দিবা না, মন খারাপ করার কিছু না। আমি আসলে মন খারাপও করছি না, বিকজ ছোট থেকেই বাবা আমাকে শিখাইছে মানুষের কথায় কান দিবা না, নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে আগায় যাবা। তো আমি ওভাবেই আছি এখন পর্যন্ত। বাবা আমার অনেক বড় একটা ইন্সপিরেশন, আমি তাকে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। ড্রামস আসলে মিউজিক জিনিসটা আসলে আমার পেশা না, আমি তো বললাম শখে বাজাই আর কি। তো শখ যতটুক বাজাবো শখেই বাজাবো। এখন এই জিনিসটা আমাকে কত দূর নিয়ে যাবে এটা আসলে ঠিক আমি জানি না। আজকে এই জায়গায় আসবো এটাও তো আমি জানতাম না। এভাবে করেই বাজায় যাব এখন, যত দূর যাওয়া যায় আর কি। পছন্দের কেউ আছে সঙ্গীত শিল্পী থেকে বা ইন্সপায়ার্ড হওয়া ছোটবেলা থেকে? আমি আসলে এরকম কেউ নাই যে যাকে দেখে আমি মিউজিক লাইনে এসেছি, বাট আসার পরে আমার আছে কয়েকটা ব্যান্ড যাদেরকে আমার খুব বেশি পছন্দ। নাম যদি জানতে? ওয়ারফেজ, আফটারম্যাথ, এরপর নগর বাউল। এছাড়া কি আমাদের কোনো সঙ্গীত শিল্পী বা আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের সমাজ ব্যবস্থার, যারা কালচারের সাথে যুক্ত, এরকম কেউ কি নাজিয়াকে নক দিয়েছে বা অ্যাপ্রিসিয়েট করেছে এই কয়েকটা দিনে? এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কল করেনি বাট আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। মোস্তফা সারওয়ার ফারুকি ভাইয়া করেছে, দেন আদনান ভাইয়া করেছে, মেহজাবিন আপুর হাজব্যান্ড, জি উনি করেছে। তো ওনারা সহ আরও কয়েকজন আমার সাথে কন্ট্যাক্ট করে। কি কথা হয়েছিল বা কি মেসেজ দিয়েছেন তারা? তারা হচ্ছে আমাকে জাস্ট বললো, মানে অনেক প্রশংসা করলো আমার। ওনারা আমাকে অনেক অ্যাডভাইসও দিল যে তুমি আসলে মানুষের কথায় কান দিবা না, তুমি যেরকম আছো ইউ আর পারফেক্ট, জাস্ট গো আহেড। কাজ করার বিষয় নিয়ে কিছু বলেছে? ইন ফিউচার দেখা হতে পারে? ওনাদের সাথে আমার আগেও দেখা হয়েছে,
বাট কাজ করা নিয়ে ওরকম কোনো কথা হয়নি। ইনশাল্লাহ সামনের দিকে হয়তো কাজ হতেও পারে, কি মনে হয়? জানি না, আসলে হতেও পারে। এমনিতে কোনো পছন্দের গান আছে বা যেটাতে ড্রাম নিজে নিজেই বাজাতে পছন্দ করেন, বা কোনো সঙ্গীত শিল্পী? পছন্দের গান বলতে কি, আসলে যে কোনো গানেই টুকটাক ড্রাম বাজাতে পারি। যে কোনো গান প্লে করলেই আসলে ওটাতে বাজানো পসিবল আমাকে দিয়ে। নাজিয়া বলছিল আসলে জাওয়াদ মন খারাপ হবে, নাজিয়া কি বলবে আসলে? আমার আরো বেশি মন খারাপ হবে মিউজিক থেকে সরে গেলে। মিউজিক কি নাজিয়ার একদম রন্ধে রন্ধে আমরা যেটা বলি আসলে? মিউজিক বলা যায় আমার রক্তে রক্তে আছে। সেখান থেকে আসলে কোনোভাবে সরা একটু possible? টাফ। যদি সম্ভব না হয় তাহলে নাজিয়া আসলে অ্যাজ এ মিউজিশিয়ান নিজেকে কোথায় দেখতে চায়? আর যদি আমি এটা কন্টিনিউ করি তো আমার ইচ্ছা আছে ড্রামস নিয়েই আগানোর। নাজিয়া কি একটা উদাহরণ হয়ে থাকবে সামনে মেয়েদের জন্য? হয়তো বা হ্যাঁ। যেসব মেয়েরা আসলে খুব চেষ্টা করছে কিছু করার, বা তাদের সাপোর্টটা নাই, আমি জাস্ট একটু বলতে চাই যে তাদের প্যারেন্টসরা যাতে তাদেরকে একটু সাপোর্ট দেখ, সো দ্যাট ওরা মানে একটু অ্যাটলিস্ট ট্রাই করতে পারে জিনিসটা। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার আইডল আমার বাবা মা। জাইমা আপু হচ্ছে আমাদের দেশে খুব বেশি একটা সময় পার করেনি, বাট উনি আসার পর যেভাবে মিশছে মানুষের সাথে, মানে লাইক ওর আসলে একটা ভালো একটা সোল আছে। সো ওকে নিয়েও মানুষজন অনেক আজে বাজে কথাবার্তা বলে, যেখানে ওর কোনো ভূমিকাই ছিল না ওই জায়গায়। আমাকে নিয়েও এখন এই টাইপের কথাবার্তা বের হচ্ছে। অনেকে বলছে যে হিজাব পরে ড্রাম বাজানো হারাম, বা আমি হচ্ছে আমার ধর্মকে অপমান করছি। এরকম কোনো কিছু না। আমি আমার ধর্মের যা যা জিনিস আছে সব পালন করছি, সব কিছুই মেনটেন করে পাশাপাশি আমি মিউজিকটা করছি। আর যারা বলছে যে এটা হারাম, তো যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছে বা গীবত গাচ্ছে আমাকে নিয়ে, সেটাও তো হারাম। ওনারা নিজেরাও উল্টাপাল্টা কাজ করে আমার জিনিসটাকেও তারা বলতেছে যে এগুলা ভালো না। আচ্ছা, যারা বলছে তারা বলুক, আসলে আমার কিছু আসে যায় না। অপরালা তো সবকিছু আসলে প্ল্যান করেই করেন, তারও একটা প্ল্যান কিনা বা কি মনে করেন? অবশ্যই। আমি সবসময় বলি যে আমি যাই করি না কেন, আল্লাহ ভরসা। আল্লাহ আজকে চেয়েছে দেখেই আমি আজকে এই জায়গায়। কন্ট্রোভার্সিগুলোকে নিশ্চয়ই ঝেড়ে ফেলবেন, কি মনে হয়? আমি তো নিয়েই বসে নাই এগুলা। তরুণ সঙ্গীত শিল্পী যারা আছে, তরুণদের অনেকে অনেক কথা বলে। তরুণদের আমরা শুনি যে আমাদের তরুণরা সবসময় মিউজিক না সবসময় ফোনে ডুবে থাকে, সোশ্যাল মিডিয়া গেমিংয়ে ডুবে থাকে, বা ক্রিয়েটিভ জায়গায় তারা আসলে খুবই অলস টাইপের কিছু করতেছে না। সেই জায়গা নিয়ে কি বলবেন আসলে? আসলে এখন যুগটাই এরকম, সবাই ফোনের পিছেই পড়ে থাকে। অনেকে আবার ফোন নিয়ে অনেক দূরও এগিয়ে যাচ্ছে। তো আমি যদি আমাদের কথাই বলি, আমরা যখন সবাই একসাথে থাকি, আমাদের সবার হাতে একটা করে গিটার থাকে, আমার ফোনে ড্রামস থাকে। আমিও কিন্তু ফোনেই থাকি, বাট আমি ড্রামস বাজাতে থাকি ফোনে। অন্যান্য কোনো বাদ্যযন্ত্র পারেন কিনা ড্রামসের বাইরে? জি, আমি গিটার আর ভায়োলিন পারি। আমরা কিছু শুনতে পারি জাস্ট গিটারে 2টা কর্ড? দর্শক, এই ছিল আজকে মিষ্টি মধুর আড্ডা। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন নিউজ 24 সঙ্গে। তবে যাবার আগে আমরা একটা গান দিয়ে শেষ করতে চাই অবশ্যই। আপনাদের।